জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে শহীদ এবং আহত পরিবারের প্রতিনিধিগণ, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিলেন সেই সকল সংগ্রামী যোদ্ধা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। কুষ্টিয়া জেলায় গণ অধিকার পরিষদ সেই 2018 সাল থেকে কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে এই গণ অভ্যুত্থানে কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দরা কিভাবে ভূমিকা রেখেছে। আমাদের ছাত্রনেতা তৌকির বর্তমানে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক ছিল। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এই কুষ্টিয়া জেলাতে আন্দোলন শুরু করেছে। শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদই নয়, ছাত্র দল, ছাত্র শিবির সহ প্রত্যেকটা সংগঠন এই বিপ্লবে ভূমিকা রেখেছে। একই সাথে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ প্রত্যেকটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে। আমরা যারা রাজনীতি করি, আমরা সেই 13-14 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছিলাম, কিন্তু হাসিনার পতন ঘটানো যাচ্ছিল না। আমরা সবসময় আহ্বান জানিয়েছি, এদেশের শিক্ষার্থীরা, এদেশের সাধারণ মানুষ, তারা যদি আন্দোলনে সম্পৃক্ত না হয় তাহলে কোনোভাবে হাসিনার পতন ঘটানো যাবে না। জুলাই বিপ্লবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে সবাই নেমে এসেছিল। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই বিপ্লবে নেমেছে। আপনি বলতে পারবেন না যে অমুক নামে নাই, তমুক নেমেছে। আমরা সবসময় বলেছি যে আমরা যারা দেশের 18 কোটি মানুষ রয়েছে, আমাদের রাজপথে নেমে আসা ছাড়া হাসিনার পতন হবে না। সাংবাদিকরা নেমেছে, আইনজীবীরা নেমেছে, এদেশের রিক্সা চালক, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তাঁতি সবাই নেমেছিল। কে নামে নাই? শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা সবাই নেমেছিল। অর্থাৎ একটি গণ অভ্যুত্থান হওয়ার জন্য যে যে উপাদান ছিল এই জুলাই বিপ্লবে, তার প্রত্যেকটা উপাদানের উপস্থিতি ছিল। এই কারণে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে যদি কেউ দল গঠন করতে চায় এবং তারপরে বলে এটি অভ্যুত্থানের শক্তিদের দল, তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। অভ্যুত্থানে শুধুমাত্র একটি পক্ষ, একটি শক্তি ছিল না। অভ্যুত্থানে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল ছিল। প্রত্যেকটা দল, সংগঠন, ব্যক্তি পর্যায়, সামাজিক সাংস্কৃতিক পর্যায় সবাই অভ্যুত্থানের শক্তি। সুতরাং বলার চেষ্টা করবেন না যে এই দল অভ্যুত্থানের শক্তিদের দল। হ্যাঁ, নতুন দল করেন, আপত্তি নাই। নতুন দল করেন, গণতান্ত্রিক সংগ্রাম করেন, ভোটে আসেন, নির্বাচন করেন, এমপি হন, মন্ত্রী হন, কোনো আপত্তি নাই। কিন্তু এইটা বলতে পারবেন না যে একমাত্র দল আমরা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, এরপরে আমরা দল গঠন করেছি। এই কথা বললে সেটি অভ্যুত্থানের চেতনা বিরোধী হবে। যারা অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যাবে, এদেশের জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলবে। এখানে আমি আহত যোদ্ধাদের বক্তব্য শুনেছি, শহীদ পরিবারের বক্তব্য শুনেছি, আক্ষেপ
মাত্র 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা। এর মাধ্যমে কি চিকিৎসা হয়? এর মাধ্যমে কি শহীদ পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করা যায়? কোনোভাবেই না। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে সেই আহত ধরন ভেদে মিনিমাম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পুনর্বাস নিশ্চিত করতে হবে। সেটি করা সম্ভবপর হয়নি। এই সরকার এখন বলছে আমরা রাষ্ট্র সংস্কারের কাজই শুরু করিনি। তাহলে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কার শুরু করবেন? আমাদের এনসিপির বন্ধুরা বলছে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের আগে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে। আমি এনসিপির বন্ধুদেরকে বলবো, ইন্ডিয়া যান, গিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনেন। যদি পারেন আগামী ডিসেম্বরের আগে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। ভারত এদেশে শেখ হাসিনাকে পাঠিয়েছিল ছলে বলে কৌশলে এদেশের ক্ষমতা গ্রহণ করার জন্য, এবং সেই ক্ষমতা শেখ হাসিনা তিনি মাথায় হিজাব করে হাতে তসবি নিয়ে তিনি বলেছিলেন যে আমাদেরকে আরেকবার সুযোগ দেন, আমাদেরকে ক্ষমা করেন, অতীতের সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আমাদেরকে আরেকবার ক্ষমতা এসে দেশ সেবার সুযোগ দেন। সুযোগ দিয়েছেন না? কি হলো? এরপরে গণহত্যা চালিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছিল। শেখ মুজিব 30,000 নেতাকর্মী হত্যার মাস্টার মাইন্ড ছিল 71-এর পরে। জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। 24-এ তার কন্যা ডাইনি শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা হয়েছে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর কোন গণহত্যার সুযোগ দেওয়া হবে না। আর এই কারণে গণ অধিকার পরিষদ দাবি করছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার করব, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আপনারা না করেন তাহলে বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। গণহত্যার বিচারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। আরে ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কেন বলছেন না? এরা গণহত্যা চালিয়েছে, এরা মাফিয়া, এরা খুনি, এরা অর্থ পাচারকারী। প্রধান উপদেষ্টাকে বলবো, চীন থেকে ফিরে এসে আপনার 1 নম্বর দায়িত্ব হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের 1 নম্বর উপাদান হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কুষ্টিয়াতে কুলাঙ্গার হানিফ, কুলাঙ্গার ইনু কিভাবে আপনাদের দমন পীড়ন করেছে না? গুম খুনের সাথে এরা জড়িত না? এই যে এই আসন, এখান থেকে ইনু, হানিফ, এখান থেকে হানিফ সে দামি এমপি হয়েছে। শুরুর দিকে শেখ হাসিনার বিশেষ কুকুর ছিল, বিশেষ সহকারী না, বিশেষ কুকুর ছিল। এই কুকুর কি করেছে জানেন? এই কুকুর সে মানুষকে কামড়িয়েছে, কুত্তা ও মানুষকে কামড়িয়েছে, দুর্নীতি করেছে। প্রথম আলো পত্রিকায় দেখেন নাই যে সমস্ত দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছিল? সে কিভাবে ওই সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলে বিঘাকে বিঘা, একরকে একর সে চিংড়ির খামার দিয়েছিল। কানাডায় বাড়ি আছে, পত্রিকায় প্রকাশিত হয়েছে না? শেখ হাসিনার বিশেষ কুকুর হানিফ, বিশেষ কুকুর না? এই বিশেষ কুকুরদেরকে ভ্যাকসিন এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। আর এই কারণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা কামড়াকামড়ি করছে। ছাত্রলীগ এখন দেখবেন তারা
ফেসবুকে ব্যাপক সরব হয়েছে। আমার দেশের বাহিনীগুলো কি করছে? কেন ছাত্রলীগ এই কুকুর বাহিনীকে ভ্যাকসিন দিচ্ছে না? কেন? ওরা আবরার ফাহাদকে হত্যা করেছে। আপনাদের এই কুষ্টিয়ার সন্তান। আমি এই প্রোগ্রামে আসার আগে আবরার ফাহাদের কবর জিয়ারত করে এসেছি এবং তার জন্য আমরা দোয়া করে এসেছি। ছাত্রলীগ নামক কুকুর এরা আবরার ফাহাদকে এরা কামড়িয়ে কামড়িয়ে হত্যা করেছে। ছাত্রলীগকে যথাযথ ভ্যাকসিন দেওয়া সম্ভবপর হয়নি। এই কারণে ফেসবুকে এসে এখন তারা কামড়াকামড়ি করছে। আমি এদেশের সাধারণ মানুষকে বলবো, আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন তাদেরকে গণধোলাই দিবেন না, তাদেরকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। আমরা মব জাস্টিস বিশ্বাস করি না। ঠিক। আমরা কাউকে পিটিয়ে হত্যা করতে রাজি নই। আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। দেখা মাত্র তাকে ধরে এনে পুলিশের কাছে দিবেন। আওয়ামী লীগের নেতারা অনেকে এখনো পর্যন্ত এই কুষ্টিয়ায় বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের প্রশ্রয়ে তারা বসবাস করছে। অনেকের নামে মামলা হয়নি। আমি আপনাদের পাশের জেলার সন্তান, ঝিনাইদহ আমার বাসা। আমি সেখানে একই অবস্থা। বিভিন্ন দলের আশ্রয়ে প্রশ্রয়ে আওয়ামী লীগের দামি মামি স্বামী এমপিরা তারা ত্রাণ বিতরণ করছে। তারা সেখানে বিভিন্ন ভাবে তারা প্রটেকশন পাচ্ছে। আওয়ামী লীগকে যারা প্রটেকশন দিবেন তারা শহীদের রক্তের সাথে বেইমানি করবেন। আওয়ামী লীগকে যারা ক্ষমা করবেন তারা গণভুত্থানের চেতনার সাথে বেইমানি করবেন। আওয়ামী লীগ অন্যায় করেছে, এরা কোনো ক্ষমা পাবে না। বন্ধুগণ, আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে? তাহলে ক্ষমা করে দেওয়ার প্রশ্ন কেন? আওয়ামী লীগ অন্যায় করেছে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে। ৭ বছর ধরে হেফাজতের উপরে আলেম ওলামাদের উপরে যে অন্যায় হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন শফি হুজুরকে তেতুল হুজুর বলেছিল এই ইনু কুলাঙ্গার ইনু, কত তেতুল দামি মন্ত্রী। ওইটা আরেকটা কুত্তা ছিল, ওদেরকে মানুষ বলা যায় না, দুঃখিত। কুষ্টিয়ার মানুষ আশা করি মাইন্ড করতেছেন না। ওইটা আরেকটা কুত্তা ছিল। এই কুত্তা আরো বেশি খারাপ ছিল, হানিবার থেকেও খারাপ ছিল। আলেম ওলামা এবং আমাদের দেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারত না। বাংলাদেশে যে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে, এই ইনু কুত্তারা এটি শুরু করেছিল। ওদেরকে কেন কুত্তা বলতেছি বুঝতেছেন? ওদেরকে মানুষ বলা যায়? যারা গুম করেছে, খুন করেছে, যারা নির্যাতন করেছে, যারা শেখ হাসিনার সাথে বৈঠক করে এই গণহত্যা পরিচালনার রূপরেখা তৈরি করেছে, তাদেরকে পশু ছাড়া মানুষ বলা যায় না। আমরা কুষ্টিয়ার মানুষকে বলবো, এই কুষ্টিয়ার মাটিতে আওয়ামী লীগের কোন ঠিকানা অস্তিত্ব রাখবেন না। কোন মিছিল মিটিং এই কুষ্টিয়ায় আওয়ামী লীগ করতে পারবে না। তবে যারা নিরীহ ছিল, সাধারণ ছিল, আপনার প্রতিবেশী, আপনি ছিলেন, কোন অন্যায় করে নাই, তার উপর জুলুম করবেন না। সে যদি আওয়ামী লীগ করেও থাকে, তাকে বলবেন এতদিন আওয়ামী লীগের মিছিলে গিয়েছো, মিটিং এ গিয়েছো, এখন সমাজে সাধারণ মানুষের কাতারে আসো, রাজনীতি আর সাত ইচ্ছা পোষণ করিল না, এটা বলে দিবেন। তোমাদের আওয়ামী লীগের বিচার হবে, এরপরে তোমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আওয়ামী লীগের ব্যানারে তারা রাজনীতি করতে পারবে না। গণহত্যার বিচারের পরে সাধারণ যারা নেতা কর্মী ছিল, কোনো অন্যায় করে নাই। যদিও আওয়ামী লীগের ভালো মানুষ খুব কমই আছে, হাতে গোনা 2-4 জন আমার কাছে মনে হয়। তখন তোমরা রাজনীতি করি ভাই, এখন দরকার নাই। যাই হোক বন্ধুগণ, ইফতারের পূর্বে খুব বেশি কথা বলবো না, সর্বশেষ বলবো, দেখেন বাংলাদেশের সেনাবাহিনী তারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সেখানে ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় মেজর ছিলেন। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে দেশে কোনো যুদ্ধ হতো না। সেনাবাহিনী আসল ফাইট করেছে পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে এবং দেশ স্বাধীন হয়েছে। এরপরে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখনও সেনাবাহিনী যখন এরশাদের পাশ থেকে সরে দাঁড়িয়েছে,
তখন গণ অভ্যুত্থান সফল হয়েছে, আওয়ামী লীগের এরশাদের পতন হয়েছে। এরপরে 24 জুলাই বিপ্লব, সেখানেও সেনাবাহিনী যখন জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, যখন তাদের বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর দিকে তাক করেছে, তখন দেশের জনগণ স্লোগান দিয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। বলেছে না? বলেছে। মানুষ ওই সময় তারা আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে চেয়েছিল। ক্ষমতায় কে আসে আসুক, আপত্তি নাই, আগে হাসিনার বিদায় হতে হবে। এটা কি সত্য না মিথ্যা? জনগণ আগে হাসিনার বিদায় চেয়েছে। তো যাই হোক, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, বিএনপি সহ গণ অধিকার পরিষদ, আমরা 31 দফা দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের। অর্থাৎ এখন যে রাষ্ট্র সংস্কারের আলাপ আসতেছে, এইটা শুধুমাত্র অভ্যুত্থানের পরে না, আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারা 31 দফা দিয়েছিলাম। এবং গণ অধিকার পরিষদ 2021 সালে যখন আমরা দলের ঘোষণা দিই, তখন আমরা রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। শেখ হাসিনার তৈরি ওই সংবিধানের মাধ্যমে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না, সংবিধানের সংস্কার করতে হবে। আমরা বলেছিলাম এদেশের ক্ষমতার ভারসাম্য আনতে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে। রাষ্ট্র সংস্কারের এখনকার আলাপগুলো আমরা 2021 সালে তুলেছিলাম। 21 সালের আগে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন 2018 সালে সফল করলাম, তারপর থেকে তুলেছিলাম। বন্ধুগণ, এই 24 সালের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা নাই। আমরাই তো বাংলাদেশে সেই 18 সালের সূচনা করেছি। আমাদের পরে দেশের কিশোররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুসরণ করে তারাও নিরাপদ সড়ক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই 18 সালের আন্দোলনকে কেন্দ্র করে 24 গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেফতার হয়েছিলেন। তার একটি বক্তব্য, 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আপনারা ধাক্কা দেন নাই? দিয়েছি। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ধাক্কা দেন নাই? দিয়েছি। আপনারা কি কুষ্টিয়ায় আপনারা বসেছিলেন? আপনারা ভূমিকা রেখেছেন। শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, প্রত্যেকটা দল ভূমিকা রেখেছে। তবে আমরা এটি আপনাকে মানতে হবে, যখন বাংলাদেশে কোনো আন্দোলন ছিল না, কেউ কথা বলতে পারতো না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা কয়েকটি ছেলে, আমরা ওই অন্ধকারের মধ্যে আলো, নিভু নিভু আলো আমরা জ্বালিয়ে রেখেছিলাম। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থান, এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল। 36 দিনে বিপ্লব হয়ে গেছে, হাসিনার পতন হয়ে গেছে, এটি না। একটি দালাল, আমরা যারা রাজনৈতিক কর্মীরা ছিলাম, ধাক্কাইতে ধাক্কাইতে আমরা এই পজিশনে, সোজা দালাল এই পজিশনে রেখে দিয়েছিলাম। এরপরে দেশের ছাত্ররা, সাধারণ মানুষ যুক্ত হয়ে ওই হাসিনার মশলা ধরে খান করে দিয়েছে। তার মানে সবার অবদান রয়েছে, কে বড় কে ছোট এটি এই মুহূর্তে বিবেচ্য নয়। বন্ধুগণ, তো আমি যদি বলছিলাম আজকে জনগণকে বা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত চলছে। সেনাপ্রধান তো ওই যে 2 জন এনসিপি নেতা, তাদেরকে ডাকেননি, আপনারা গিয়েছিলেন, SMS দিয়ে দেখা করেছেন, সেনাপ্রধানের সময় চেয়েছেন, আর তার সাথে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা এখন বাইরে বলে হিরো সাজার চেষ্টা করতেছেন। আমরা সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলাম আপনারা কেন গেলেন। এরপরে হাসনাত বলে এক কথা, সার্ভিস কয় আর এক কথা, আর হান্নান কয় 2 জনের আরেকজন মৃত্যু। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এরপরে গতকাল দেখেছেন যে ডাক্তার যারা নতুন এনসিপির নেতা, তিনি আবার ওই সার্ভিসের যে 100 গাড়ি নিয়ে শোডাউন পোস্ট তুলেছেন, অর্থ কোথায় পাইল? যে আমার 2 দিন আগে কইল আমার মানিব্যাগে টাকা নাই, ধার করে চলতেছি, সে কেন্দ্রে টাকা পাইল, এখন সার্ভিস পাই তার বাপ দাদা 14 গোষ্ঠী জমিদার ছিল। এই হচ্ছে অবস্থা। টাকা পয়সা কই থেকে আসতেছে এগুলো জনগণ যখন হিসাব চাইতেছে, তখন কইতেছে যে যারা আমাদের ডোনার, আমরা যদি নাম বলে দিই তাহলে তো ওদের নিরাপত্তার সমস্যা হবে। আরে ভাই, এটা ইউনুসের বাংলাদেশ, ইউনুস নেতৃত্ব দিচ্ছে, শেখ হাসিনা নাই। কিসের ভয়? নিশ্চিত দামি এমপি মন্ত্রীরা
তারা এখানে অনুদান দিয়েছে। নিশ্চিত ওই যারা বলেছিল হাসিনার সাথে বেহেশতে যাবো, হাসিনার সাথে দজকে যাবো, আজীবন হাসিনার চামচামি করবো, গোলামি করবো, ওই ব্যবসায়ীরা তাহলে অনুদান দিয়েছে। যদি সৎ সাহস থাকে প্রকৃতপক্ষে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান, তাহলে কারা আপনাদের 5 স্টারে ইফতার করার টাকা দিচ্ছে? আমরা তো পারতেছি না। এই যে শিল্পকলা একাডেমিতে ইফতার করতেছি, আমাদের টাকা নাই, আমরা দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না। এই কুষ্টিয়া জেলায় ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী এখনো পর্যন্ত চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িত। বাংলাদেশের ভবিষ্যৎ এই যে সাংবাদিক ভাই আপনারা রয়েছেন, আপনারা প্রমাণ দেখাতে পারবেন? আমরা বাংলাদেশের সর্বপ্রথম নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা করেছি, জবাবদিহিতার সূচনা করেছি। যখন পাবলিকলি ফান্ড তুলেছি আমরা হিসাব দিয়েছি, হিসাব দিয়েছি না? দিয়েছি। এখন আমাদের দল বড় হয়েছে, সারা দেশে কুষ্টিয়া জেলায় আমাদের নেতা কর্মীদের অনুদানে এই ইফতার প্রোগ্রাম হচ্ছে। কেন্দ্র থেকে 1 টাকাও দেই নাই। আমাদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে, সামনে যারা রয়েছেন, পিছনে যারা রয়েছেন, এদের 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা সম্মিলিত চাঁদায় গণ অধিকার পরিষদ পরিচালিত হচ্ছে। দল এইভাবেই চালাইতে হবে, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সহিত। কোনোভাবেই অন্যায় দুর্নীতির সাথে জড়িত হওয়া যাবে না। তো আমি যদি বলছিলাম, ওই কথা বলে শেষ করব, সেনাবাহিনী দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, ওদেরকে কোনোভাবেই জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেনাপ্রধানকে নিয়ে যে বিতর্কের জন্ম আপনারা দিয়েছেন, আপনারা কিন্তু ধরা খাইছেন। পাবলিক বুঝছে যে আপনারা সেনাপ্রধানকে ন্যাংটা করতে গিয়ে নিজেরাই ন্যাংটা হয়ে গেছেন, নিজেরাই বিতর্কিত হয়ে গেছেন। আপনাদের অর্থনৈতিক স্বচ্ছতা কোথায়? 1000 গাড়ি, 100 গাড়ি, মোটর বাইক কই থেকে আসে? 5 স্টার হোটেলে ইফতার কই থেকে আসে? কই থেকে? আবার ডিনার করেন, সেগুলো আবার আর একটা কোম্পানি বিল দিয়ে যায়। আমি দেখলাম যে জুলকার নাইন সাহেব তিনি পোস্ট দিয়েছেন, এগুলো কই থেকে আসে? যাই হোক বন্ধুগণ, সেনাবাহিনী দেশের সম্পদ। আজকে এনসিপির সব থেকে বড় ভুল, সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি 1-11 সৃষ্টি পায় তারা। বাংলাদেশে গণ অধিকার পরিষদ কোন 1-11 হতে দিবে না। আমি গাড়িতে আসতে আসতে আলোচনা হচ্ছিল, আমার জেলার সভাপতি সাখাওয়াত সাহেব বলে, ভাই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, ওরা যদি নির্বাচনের সুযোগ পায়, তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার সুযোগ পেলে আমাদের ফাঁসি দিয়ে দিবে। আমি বললাম, রাশেদ খান একলাও যদি বেঁচে থাকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করবো। কথা ক্লিয়ার। আওয়ামী লীগের কোন দামি মামি স্বামী এমপিকে আমরা আগামী নির্বাচন কেন, বাংলাদেশের আর কোন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব না। আমি যদি একলাও বেঁচে থাকি, একলা লড়াই চালিয়ে যাব। আপনাদেরকে বলবো, আমাদের সাথে থাকুন। নির্বাচন কমিশন প্রয়োজনে ঘেরাও করব। নির্বাচন কমিশনের কর্মকর্তারা, কমিশনার বৃন্দ যদি ওই আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়, প্রধান উপদেষ্টা হোক আর অন্য উপদেষ্টা হোক, যে উপদেষ্টাই বলুক না কেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। আমরা বলবো, এটি তাদের দলীয় সিদ্ধান্ত না। বাংলার মাটিতে, বাংলার জমিনে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গণরায় দিয়েছে 5 আগস্ট। সুতরাং নতুন করে কোন রায়, পুনর্বাসনের রায় দিতে আসবেন না। কথা ক্লিয়ার। আওয়ামী লীগের জামানা শেষ, এখন এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তির জামানা শুরু। এই শক্তির মধ্যে একতা দরকার। এই শক্তির মধ্যে যদি বিভাজন থাকে, যদি মারামারি, হানাহানি, কামড়া কামড়ি শুরু হয়, যদি ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়, তাহলে কিন্তু ওই যে হাসিনা সত্যি সত্যি ফিরে আসবে। টুস করে ফিরে আসবে বলে নাই, টুস করে কিন্তু সত্যি সত্যি ফিরে আসবে। সুতরাং অভ্যুত্থানের শক্তি যারা ছিলেন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, নতুন এনসিপি, নতুন দল, এদেশের সাধারণ মানুষ, সামাজিক সাংস্কৃতিক শক্তি, আপনারা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকুন। আপনারা সবাই জনগণের পাশে থাকুন, জনগণের কাতারে থাকুন। এদেশের জনগণই ক্ষমতার মূল উৎস। সর্বশেষ বলবো, নির্বাচন নিয়ে তালবাহানা দেশের জনগণ কিন্তু মানবে না। ইতিমধ্যে নানান তালবাহানা শুরু হয়েছে, নানান অজুহাত শুরু হয়েছে। ডিসেম্বরের আগে
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে এবং গণহত্যার বিচার শেষ করতে হবে। এরপরে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। নির্বাচন নিয়ে যত দেরি করবেন বাংলাদেশে তত ষড়যন্ত্র শুরু হবে। নানান গোষ্ঠী তারা ওত পেতে রয়েছে ষড়যন্ত্র করা। বাংলাদেশে আরেকটি ১/১১ ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করে আমরাও সেই সুযোগ হতে দিব না। আমরা সেনাবাহিনীকে আশ্বস্ত করতে চাই, আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যান। গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে। তবে সর্বশেষ বলতে হয়, সেনাবাহিনীর মধ্যেও সংস্কার দরকার আছে। কারণ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার, বিতর্কিত করার চেষ্টা করেছিল। সুতরাং আমরা মনে করি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার এবং এর মাধ্যমে 2018 সালে 24 সালে সেনাবাহিনীকে যতটুকু হাসিনা বিতর্কিত করেছিল, একটি সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে সেই বিতর্ককে ঢেলে দূরে সাজাতে হবে, দূরে রাখতে হবে। সেই বিতর্ককে দূরে রাখতে হবে এবং সেনাবাহিনী নতুন উদ্যমে এদেশের জনগণের কল্যাণে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। কুষ্টিয়া জেলার সকলকে ধন্যবাদ। অনেকে কথা বলার সুযোগ পাননি, যেহেতু এখানে অনেক সাংবাদিক ভাইরা এসেছেন। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কোনো অন্যায় করলে আপনারা তুলে ধরবেন। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, আমি প্রশাসনকে বলবো, কেউ অন্যায় করলে গ্রেফতার করবেন, স্পষ্ট কথা। আমরা কাউকে কোনো অন্যায়কারীকে শেল্টার দিব না। ডিসি নিয়ে অনেকে এখানে মন্তব্য করেছেন, ডিসি জনগণের পক্ষে সেভাবে কাজ করছেন। আমি সরকারকে বলবো, যেহেতু অনেকে মন্তব্য করেছেন, বিশেষ করে একজন আহত যোদ্ধা মন্তব্য করেছেন, আমি মনে করি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত হবে এই ডিসি সাহেবের বিষয়ে তদন্ত করা। তদন্ত সাপেক্ষে যদি আসলে তিনি জনগণের পালস না বুঝে জনগণের মতামতের বিরুদ্ধে কাজ করছেন, তাহলে তাকে সরিয়ে দেওয়া। তবে তদন্ত হতে হবে। আমি বলছি না, যেহেতু অভিযোগ এসেছে, আমি তদন্ত করার আহ্বান জানাচ্ছি। কুষ্টিয়া জেলার উন্নয়নে আপনারা সকল দল একসাথে কাজ করেন। কুষ্টিয়া জেলার উন্নয়ন ঘটাতেই হবে। আপনারা কুষ্টিয়ার মানুষ একসাথে কাজ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি বলছেন?